টিআইবি বলছে ব্যাংকিং খাত পুনরায় দুর্নীতি এবং লুটপাটের অভয়ারণ্যে পরিণত হবে। যে কোনো দেশের অর্থনীতি ভালো নাকি মন্দ সেটা বোঝার বেশ কিছু মাপকাঠি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যাংকিং খাতের অবস্থাটা কি। ব্যাংকিং খাত যদি ভালোভাবে চলে, অর্থাৎ ব্যাংকগুলি ভালোভাবে রান করছে, তাহলে বোঝা যাবে ইকোনমি ভালো চলছে। আর ব্যাংক যদি নড়বড়ে অবস্থা থাকে, খেলাপি ঋণ নিয়ে যখন চাপের মধ্যে থাকে ব্যাংকগুলো, বোঝা যায় যে ব্যাংকগুলি ভালো চলছে না। তো বাংলাদেশের যে এই ভয়ঙ্কর লুটপাটের শিকার হয়েছে গত 15-16 বছর আওয়ামী লীগ শাসন আমলে, সেই লুটপাটের ক্ষত এখনো রয়ে গেছে ব্যাংকগুলোতে। এস আলমের 6-7টা ব্যাংক যেভাবে ভয়ঙ্করভাবে লুট হয়েছে, তার মধ্যে ইসলামী ব্যাংকের সর্বনাশ ঘটে গেছে। সেই ক্ষত মেরামত করার জন্য আহসান মনসুর যথেষ্ট চেষ্টা করেছে। তার মধ্যে দুর্বল ব্যাংক 5 থেকে 6টি একত্রিত করার চেষ্টা করছে। এটা ভালো না মন্দ সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। কিন্তু এর মধ্যে একটি যে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর একভূত হওয়া যে নতুন একটা আইন করছে, তাতে বিধান করছে, তাতে ব্যাংকের সেই লুটেরাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই শঙ্কা বিরোধী দলের পক্ষ থেকে জামাত ইসলাম, এনসিপি করেছে, অন্যান্য দলও করেছে। টিআইবি বলছে ব্যাংকিং খাত পুনরায় দুর্নীতি এবং লুটপাটের অভয়ারণ্যে পরিণত হবে। আশঙ্কা টিআইবির। কি সেই আশঙ্কা? ব্যাংক রেজুলেশন আইন 2026-এ একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো শেয়ারধারীদের কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগের বিধান যুক্ত করার মাধ্যমে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অর্থাৎ এস আলমরা আবার পুনর্বাসিত হতে যাচ্ছে, এরকম একটি শঙ্কা দেখা দিয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু এই বক্তব্যটা সামনে এসছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে ব্যাংকের বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠী সব অর্থ ফেরত দিলেও মালিকানায় ফিরে আসার সুযোগ ছিল না। কিন্তু নতুন ব্যাংক রেজুলেশন আইনে 18 ক ধারা যুক্ত করে সেই অবস্থান বদলে দেয়া হয়েছে। অর্থাৎ যদি তারা টাকা ফেরত দেয় তাহলে তারা মালিকানায় চলে আসতে পারবে। সরকার যে যুক্তি দেখাক না কেন, লুটপাট, দুর্নীতি, লুটপাটে সহায়ক এবং সুরক্ষাকারী এই সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবে ব্যাংক খাতের লুটেরাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করা দূরে থাক, বিশালভাবে পুরস্কৃত করা হলো, যা আত্মঘাতী। খুব চমৎকারভাবেই টিআইবি এই কথাটা বলছে। কারণ যারা লুটপাট করলো আগে তো তাদের বিচার হবে, তো তারা আবার কিভাবে টাকা ফেরত দিয়ে ব্যাংকে চলে আসে? তাহলে তো আবারও তারা সেই ওত পেতে থাকবে, ব্যাংক থেকে টাকা লুটপাট করবে। তিনি বলছেন, ইফতেখারুজ্জামান, যে সরকারের এই সিদ্ধান্ত হতাশাজনক হলেও অবাক হওয়ার মতো তেমন কিছু নেই। কর্তৃত্ববাদের পতনের অর্থ যে ব্যাংক খাতে ক্ষমতার অপব্যবহার এবং জবরদখলের অবসান নয়, বরং উইনার টেকস অল ফর্মুলায় নীতি দখলের পালাবদলের মাধ্যমে চোরতন্ত্রের সাময়িক বিরতির পর পুনর্বাসনের পথ সুগম রাখা সরকারের এই পদক্ষেপ তারই দৃষ্টান্ত, যা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের চরম বিতর্কিত সিদ্ধান্তের ধারাবাহিকতার মাত্র। খুব কঠিন বক্তব্য, জটিল কিন্তু কঠিন, কিন্তু এটা চিন্তার বিষয় যে তাহলে কি এই কারণেই গভর্নর একজন ব্যবসায়ী কেন হলো? গভর্নরের চূড়ান্ত সমালোচনা করতে চায় না, কারণ অনেক পিএইচডি ধারী ব্যাংকারও এসছে বাংলাদেশে, দেখা গেছে তাদের সময় লুটপাট হয়েছে বেশি। ফলে একজন তিনি সোয়েটার ফ্যাক্টরির মালিক, সুতরাং তিনি খারাপ কাজ করবেন এটা আগে ভাগে বলা উচিত না। টিআইবি বলছে, নতুন আইনের এই পরিবর্তনের ফলে দুর্বল বা একীভূত হওয়া ব্যাংকের পুরনো শেয়ারধারীরা আবারও মালিকানায় ফেরার সুযোগ পাবেন, যদিও এর আগে অধ্যাদেশে সেই পথ
বন্ধ রাখা হয়েছিল। সংস্থাটির দাবি, ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সুশাসনের ঘাটতি কাটাতে দায়ীদের বিচারের মুখোমুখি করার বদলে এই আইন উল্টো পুনর্বাসনের পথ তৈরি করেছে। টিআইবির এই বক্তব্যটা তারেক রহমানের সরকারকে ভাবতে হবে, বিবেচনা করতে হবে। কারণ শুরুটা চমৎকার হইতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমি বললাম দৌলতপুরের এই ঘটনায়, ক্রস ফায়ারের মতন ঘটনায় ওই অবস্থায় চলে যেতে হবে, মেসেজ দিতে হবে, যেটা 111 সরকার দিয়েছিল আইন শৃঙ্খলার ক্ষেত্রে। আর 111 সময়ও এই ব্যাংকিং খাত, দুর্নীতিবাজ এরা কিন্তু দৌড়ের উপর ছিল। এখন তারা যদি কোনো জবাবদিহিতা ছাড়া, বিচার ছাড়া যদি তারা এসে আবার সেই জায়গাগুলোতে আবার বসে পড়ে, তাহলে কিন্তু লুটপাটের আবার নতুন আর এক অধ্যায় শুরু হবে দর্শক।